সত্যি কথা বলতে আমি নিজেও এখন এই বইটা পড়িনি। কিন্তু বইটার এত নাম শুনেছি, এত মানুষ রেকমেন্ড করেছে যে ভাবলাম চলো একসাথে দেখা যাক এই বইয়ে আসলে কি আছে। আমি নিজেও কোনো বড়লোক না ভাই। টাকা পয়সা, লাইফ, ফিউচার এসব নিয়ে আমারও অনেক প্রশ্ন আছে। তাই এক্সপার্ট না সেজে একদম তোমাদের মতো একজন মানুষ হিসেবে আজ শুরু করছি এই জার্নি। যদি তুমি আমার মতো হও, যদি জানতে চাও ধনী মানুষেরা কিভাবে ভাবে, কিভাবে এগোয়, তাহলে চলো একসাথে শুরু করি রিচ ড্যাড পুর ড্যাড। বইটি লিখেছেন রবার্ট টি কিওসাকি। বইটি সম্পর্কে বেশ কয়েকজন জ্ঞানীগুণী ব্যক্তি অনেক ধরনের মন্তব্য করেছেন, তার মধ্যে থেকে দুটো পড়ছি। পৃথিবী বিখ্যাত লেখক এবং বক্তা জিগ জিগলার বলেছেন, আর্থিকভাবে উপরে উঠতে চাইলে আপনার রিচ ড্যাড পুর ড্যাড পড়া উচিত। আপনার অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এর সাধারণ জ্ঞান এবং বাজার পর্যবেক্ষণ কাজে লাগবে। সহলেখক নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলিং চিকেন স্যুপ ফর দি সোল সিরিজের মার্ক ভিক্টর হ্যানসেন বলেছেন, ধনী হওয়া এবং ধনী থাকার সমস্ত অভ্যন্তরীণ জ্ঞান অর্জন করতে চাইলে এই বইটা পড়ুন। আপনার সন্তানদেরও একই কাজ করার জন্য ঘুষ দিয়ে প্রভাবিত করুন, এমনকি প্রয়োজনে টাকা দিয়ে। বইটি লেখক উৎসর্গ করেছেন সমস্ত বাবা মায়েদের, কারণ তারাই সন্তানের প্রকৃত শিক্ষক। তো ভূমিকায় চলে যাওয়া যাক। এর একটি বিশেষ প্রয়োজন আছে। স্কুল কি শিশুদের বাস্তব জগতের উপযুক্ত করে প্রস্তুত করে? আমার বাবা মা বলতেন, পরিশ্রম করে পড়াশোনা করো, ভালো ফল করো, তাহলেই তুমি একটা মোটা মাইনের চাকরি পাবে, বিশেষ সুযোগ সুবিধা পাবে। তাদের জীবনের উদ্দেশ্য ছিল আমার দিদিকে এবং আমাকে কলেজে পড়ার সুযোগ দেওয়া, যাতে আমরা জীবনে সফল হওয়ার সুযোগ পাই। শেষে যখন আমি 1976-এ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে ক্লাসের প্রায় শীর্ষস্থান পেয়ে অনার্স গ্র্যাজুয়েট হলাম, আমার বাবা মার উদ্দেশ্য পূর্ণ হলো। এটা তাদের জীবনের সবচেয়ে সেরা সাফল্য। মাস্টার প্ল্যান অনুযায়ী 8টি সেরা অ্যাকাউন্টিং ফার্মের একটিতে আমার চাকরি হলো এবং আমি সানন্দে সুদীর্ঘ কর্মজীবনের যথাসময় আগেই অবসর নেওয়ার প্রত্যাশায় থাকলাম। আমার স্বামী মাইকেলও ছিলেন একই পথের পথিক। আমরা দুজনেই এসেছিলাম পরিমিত রোজগারের কঠোর পরিশ্রমী পরিবার থেকে। কাজের ক্ষেত্রে প্রচণ্ড মূল্যবোধে বিশ্বাসী। মাইকেল অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাশ করেছিল, বরং সে দুবার ডিগ্রি নিয়েছিল, একবার ইঞ্জিনিয়ার হিসেবে, একবার আইন স্কুল থেকে। সে ওয়াশিংটন ডিসির পেটেন্ট আইনে বিশেষজ্ঞ। একটি বিখ্যাত ল ফার্ম শীঘ্রই তাকে চাকরিতে নিযুক্ত করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয়েছিল, কারণ তার কর্মজীবনের উন্নতির পথ সুনির্দিষ্ট ছিল এবং তাড়াতাড়ি অবসর গ্রহণের সুনিশ্চয়তা ছিল। যদিও আমরা কর্মজীবনে সফল হয়েছিলাম, কিন্তু যেমন আশা করেছিলাম ঠিক তা হয়নি। সঠিক কারণেই আমরা বহুবার চাকরি বদল করেছি, তাই আমরা কোনো পেনশনের সুবিধা অর্জন করতে পারিনি। আমাদের অবসর গ্রহণের পুঁজি শুধু আমাদের ব্যক্তিগত যোগদানের সাহায্যেই বৃদ্ধি পাচ্ছে। মাইকেল এবং আমার বিবাহিত জীবন চমৎকার এবং আমাদের 3টি সুন্দর সন্তান আছে। যখন আমি এই বইটা লিখছি তখন দুজনে কলেজে পড়ে এবং একজন সবে হাই স্কুল শুরু করেছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করার জন্য প্রচুর টাকা খরচ করেছি, যাতে নিশ্চিতভাবে তারা সব থেকে ভালো শিক্ষা পায়। 1996 সালে একদিন আমার সন্তানদের মধ্যে একজন স্কুল সম্পর্কে মোহভঙ্গ হয়ে বাড়ি এলো। পড়াশোনায় তার একঘেয়েমি আর ক্লান্তি এসে গিয়েছিল। তার প্রতিবাদী যুক্তি, যেসব বিষয়গুলো ব্যবহারিক জীবনে দরকার হয় না সেসব পড়ে কি দরকার, বাস্তব জীবনে তার কতটাই বা কাজে আসে। বিশেষ কিছু না ভেবেই আমি বলে দিলাম, কারণ তুমি যদি ভালো নম্বর না পাও তুমি কলেজে ঢুকতে পারবে না। সে উত্তর দিল, আমি কলেজে যাই আর না যাই, আমি বড়লোক হবই হব। তুমি যদি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে না বের হও তুমি ভালো চাকরি পাবে না। মায়ের মনের আশঙ্কা ও চিন্তা নিয়ে আমি বললাম, তোমার যদি ভালো চাকরিই না থাকে তুমি কিভাবে বড়লোক হওয়ার পরিকল্পনা করবে? আমার ছেলে একটু হাসির ভান করলো এবং একঘেয়েমিতে ধীরে ধীরে মাথা দোলাতে লাগলো। এরকম কথা আগেও অনেকবার হয়েছে। ও মাথা নিচু করে চোখ ঘোরাতে লাগলো। আমার মাতৃসুলভ জ্ঞানের বাণী একবারও তার কানে ঢুকলো না। আমার ছেলে চটপটে এবং দৃঢ়চেতা হলেও সে সবসময় বিনয়ী এবং সশ্রদ্ধ যুবক। মা, ও বলতে শুরু করলো, এবার আমার ভাষণ শোনার পালা। সময়ের সঙ্গে চলো, চারিদিকে দেখো, বড় বড় ধনী ব্যক্তিরা তাদের শিক্ষার কারণেই ধনী হননি। মাইকেল জর্ডন এবং ম্যাডোনাকে দেখো, এমনকি যে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন তিনিও হার্ভার্ডে পড়া শেষ না করেই ছেড়ে দিয়েছেন। তিনি এখন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি এবং এখনও তার বয়স 30-এর কোঠায়। একজন বেসবল খেলোয়াড় আছেন যে বছরে $4 মিলিয়ন বেশি রোজগার করেন, অথচ সে মানসিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত। আমরা দুজনেই অনেকক্ষণ চুপচাপ ছিলাম।
আমার কাছে তখন একটা কথা ভোরের মতো পরিষ্কার যে আমার বাবা-মা আমাকে যে উপদেশ দিয়েছিলেন, আমিও আমার ছেলেকে সেই একই উপদেশ দিচ্ছি। চারিদিকের পৃথিবী বদলে গেছে, কিন্তু বদলায়নি সেই উপদেশ দেওয়াটা। ভালো শিক্ষা পাওয়া এবং ভালো নম্বর পাওয়া আজকাল আর সাফল্য সুনিশ্চিত করতে পারে না। আমার সন্তানরা ছাড়া কেউ তা লক্ষ্য করেছে বলে মনেও হয় না। সে বলতে থাকলো, মা, আমি তোমার আর বাবার মতো অত পরিশ্রম করে কাজ করতে চাই না। তোমরা অনেক অর্থ উপার্জন করেছো, আমরা একটা বিশাল বাড়িতে থাকি, সেখানে অনেক দামি আসবাব আছে। আমি যদি তোমার পরামর্শ মেনে চলি, আমার শেষটাও তোমার মতো হবে। শুধু আরও ট্যাক্স দেবার জন্য পরিশ্রমের ওপর পরিশ্রম, শেষ অবধি ধার করে তার পরিসমাপ্তি। এখন আর চাকরিতে নিশ্চয়তা নেই। আমি জানি যে কাজ সংক্ষিপ্ত এবং সঠিক আয়তনে কিভাবে করতে হয়। আমি এটাও জানি আজকের কলেজ গ্র্যাজুয়েটরা তোমরা যখন গ্র্যাজুয়েট হয়েছিলে তার চেয়ে কম রোজগার করে। ডাক্তারদেরই দেখো না, তারা আগের মতো রোজগার করে না। আমি জানি অবসর গ্রহণের পর আমি সোশ্যাল সিকিউরিটি বা কোম্পানি পেনশনের উপর নির্ভর করতে পারবো না। আমার নতুন সমাধানের প্রয়োজন। ও ঠিক বলেছিল, ওর নতুন সমাধানের দরকার ছিল, প্রয়োজন আমারও ছিল। যারা 1945-এর আগে জন্মেছেন তাদের ওপর আমার বাবা মার পরামর্শ কার্যকরী হতে পারে, কিন্তু আমরা যারা এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে জন্মেছি তাদের পক্ষে সেটা ভয়ঙ্কর হতে পারে। আর আমি আমার সন্তানদের এই সোজা কথাটা বলতে পারি না, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত ঝুঁকিহীন চাকরি খোঁজো। আমি জানতাম আমার সন্তানদের শিক্ষার জন্য নতুন পথ নির্দেশিকা আমাকে খুঁজতে হবে। আমাদের সন্তানদের স্কুলে অর্থনৈতিক বিষয়ের শিক্ষার অভাব নিয়ে একজন মা হিসেবে এবং একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আমি চিন্তিত ছিলাম। হাই স্কুল ছাড়ার আগেই আজকালকার অনেক যুবকদের কাছে ক্রেডিট কার্ড থাকে, অথচ পয়সা কী এবং অর্থ কিভাবে বিনিয়োগ করা যায় এ বিষয়ে তাদের কোনো পাঠ্যক্রম পড়া থাকে না। ফলে কি করে চক্রবৃদ্ধি সুদ কাজ করে এটা বোঝাও তাদের পক্ষে কঠিন ব্যাপার হয়ে যায়। সোজা কথায় তারা মোটেই তাদের জন্য অপেক্ষমান পৃথিবীর মুখোমুখি হবার জন্য প্রস্তুত থাকে না। তাই তারা এমন জগতে বেঁচে থাকে যেখানে খরচ করাকে সঞ্চয়ের থেকে বেশি মর্যাদা দেওয়া হয়। আমার বড় ছেলে যখন কলেজে ঢুকে তার ক্রেডিট কার্ড ব্যবহার করে অসম্ভব দেনায় ডুবে গেল। তখন আমি শুধু তার ক্রেডিট কার্ডগুলোকে নষ্ট করতে সাহায্য করলাম না, বরং তার সাথে আমি এমন শিক্ষাক্রম সন্ধান করতে থাকলাম যা আমাকে এবং আমার ছেলে মেয়েদের অর্থনৈতিক বিষয়ে শিক্ষা দেবে। গত বছর একদিন আমার স্বামী তার অফিস থেকে আমায় ফোন করে বলল, আমার মনে হয় আমি একজনের দেখা পেয়েছি যার সাথে তোমার আলাপ করা উচিত। ওর নাম রবার্ট কিওসাকি। উনি একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। উনি এখানে একটা শিক্ষণীয় বিষয়ের ওপর পেটেন্টের জন্য আবেদন করেছেন। আমার মনে হয় ঠিক এই বিষয়টাই তুমি খুঁজছিলে। ঠিক আমি যেটা খুঁজছিলাম। রবার্ট কিওসাকি যে নতুন শিক্ষণীয় বিষয়ে ক্যাশ ফ্লো তৈরি করেছেন তা দেখে আমার স্বামী অত্যন্ত অভিভূত হয়েছিলেন। তিনি ব্যবস্থা করেছিলেন যাতে আমরা দুজনেই এই প্রোটোটাইপ পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারি। যেহেতু এটা একটা শিক্ষামূলক খেলা, তাই আমি আমার 19 বছরের মেয়েকেও জিজ্ঞাসা করলাম এটিতে সে অংশগ্রহণ করবে কিনা। সে তখন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী। সে রাজি হয়েছিল। প্রায় 15 জন লোক 3টি দলে ভাগ হয়ে এই খেলার পরীক্ষায় অংশ নিয়েছিল। মাইক ঠিকই বলেছিল, এটাই সেই শিক্ষণীয় বিষয় যার খোঁজ আমি নিয়েছিলাম। কিন্তু এতে একটা মোচড় ছিল। এটা একটা রংচঙে মনোপলি বোর্ডের মতো দেখতে, যার মাঝখানে একটা বড় সড়ো সুসজ্জিত ইঁদুর আছে। মনোপলির সঙ্গে তফাৎ এই যে এটাতে দুটো রাস্তা আছে, একটা ভেতরে একটা বাইরে। খেলাটার উদ্দেশ্য হলো ভেতরের রাস্তা থেকে বেরিয়ে আসা, যার নাম রবার্ট দিয়েছেন র্যাট রেস বা ইঁদুর দৌড়, এবং বাইরের রাস্তাটাতে পৌঁছানো, যার নাম ফাস্ট ট্র্যাক বা দ্রুত পথ। ফাস্ট ট্র্যাককে বাস্তব জীবনে ধনীরা যেরকমভাবে খেলে রবার্ট তার অনুকরণ করে প্রয়োগ করেছিলেন। রবার্ট তারপর র্যাট রেসের অর্থ সঠিকভাবে বর্ণনা করেছিলেন। আপনি যদি মাঝারি শিক্ষিত এবং কঠোর পরিশ্রমী লোকদের জীবন লক্ষ্য করেন তাহলে দেখবেন তারা একই ধরনের রাস্তা অনুসরণ করে। শিশু জন্মায় এবং স্কুলে যায়। শিশু যখন স্কুলে গিয়ে ভালো ফল করে, মাঝামাঝি থেকে ভালো নম্বর পায় এবং একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়, তার বাবা মা গর্বিত এবং উত্তেজিত হন। শিশুটি যখন গ্র্যাজুয়েট হয়, হয়তো কোনো গ্র্যাজুয়েট স্কুলে যায় এবং ঠিক যেমন পরিকল্পিত ছিল তাই করে, অর্থাৎ একটা নিশ্চিত নিরাপদ চাকরি খোঁজে। ছেলে বা মেয়েটি ডাক্তার হিসেবে বা আইনজ্ঞ হিসেবে সেরকম চাকরি পেয়েও যায়, অথবা আর্মিতে যোগ দেয় বা সরকারি চাকরি পায়। সাধারণত ছেলে বা মেয়েটি টাকা রোজগার করতে শুরু করে, প্রচুর ক্রেডিট কার্ড আসতে থাকে, আর শুরু হয়ে যায় কেনাকাটা করার বেহিসাবি ব্যয়।
হাতে প্রচুর অর্থ থাকায় সে তার মতো অন্যান্য অল্প বয়সীদের সঙ্গে প্রিয় জায়গাগুলিতে যায়, মেলামেশা করে, বন্ধুত্ব করে এবং কখনো কখনো বিয়েও করে। জীবন তখন উত্তেজনায় ভরপুর। ছেলে মেয়ে দুজনেই তখন চাকরি করে, দুজনের রোজগার আশীর্বাদের মতো। তারা সাফল্যের স্বাদ অনুভব করে, তাদের ভবিষ্যৎও উজ্জ্বল দেখায়। তারা স্থির করে একটা বাড়ি, গাড়ি, টেলিভিশন কেনার, ছুটি নেওয়ার এবং সন্তান জন্ম দেওয়ার। আনন্দের হাট বসে। অর্থের প্রয়োজন প্রচণ্ড বেড়ে যায়। সুখী দম্পতি স্থির করে তাদের কর্মজীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা আরও পরিশ্রম করতে শুরু করে যাতে তাদের পদোন্নতি ঘটে এবং মাইনে বাড়ে। দ্বিতীয় সন্তান জন্ম নেয় এবং আরও বড় বাড়ির প্রয়োজন হয়ে পড়ে। তখন তারা আরও পরিশ্রম করে, আরও ভালো কর্মীতে পরিণত হয় এবং নিজেকে চাকরিতে একান্তভাবে উৎসর্গ করে দেয়। তারা বিশেষভাবে দক্ষ হবার জন্য আরও বিভিন্ন ট্রেনিং স্কুলেও যায় যাতে তারা আরও কর্মক্ষেত্রে আরও বেশি পারদর্শী হয়ে পড়ে এবং রোজগার বাড়াতে পারে। তারা আরেকটা অন্য চাকরিও নিতে পারে। তাদের আয় বাড়ে ঠিকই, কিন্তু তার সঙ্গে বাড়ে তাদের আয়করের সীমানাটাও। বাড়তে থাকে তাদের নতুন বড় বাড়ির স্থাবর সম্পত্তিজনিত কর, সোশ্যাল সিকিউরিটিজনিত কর এবং আরও অন্যান্য কর। তারা তাদের বিশাল অঙ্কের মাইনেটা দেখে আর ভাবে সব টাকাগুলো যাচ্ছে কোথায়। তারা কয়েকটা মিউচুয়াল ফান্ড কেনে এবং মুদিখানার জিনিসপত্র ক্রেডিট কার্ডে কেনে। ছেলেমেয়েরা ৫-৬ বছর বয়সে পৌঁছালে তাদের কলেজের জন্য সঞ্চয় করাও প্রয়োজন হয়ে দাঁড়ায়। এইভাবে সেই সুখী দম্পতি যারা ৩৫ বছর আগে জন্মেছিল, এখন তাদের কর্মজীবনটা আটকে পড়েছে র্যাট রেসের জালে। তারা কাজ করতে থাকে তাদের কোম্পানির মালিকের জন্য, সরকারকে কর বা ট্যাক্স দেওয়ার জন্য, যে ব্যাংক তাদের মর্গেজ দিয়েছে তার জন্য এবং ক্রেডিট কার্ডের জন্য। তারপর তারা নিজেদের সন্তানদের উপদেশ দিতে থাকে, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত চাকরি অথবা জীবিকা অর্জনের উপায় বেছে নাও। তাদের অর্থ সম্বন্ধে কোনো শিক্ষাই হয় না। তাদের সরলতা থেকে যারা লাভবান হচ্ছে তাদের কাছ থেকে যৎসামান্য শিক্ষা পান। তারা সারা জীবন পরিশ্রম করতে থাকে। এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে আবার একটি পরিশ্রমী প্রজন্মে। একেই র্যাট রেস বা ইঁদুর দৌড় বলে। টাকা পয়সা সম্পর্কিত কোনো শিক্ষাই তাদের হয় না। কখনো কখনো যারা তাদের থেকে লাভবান হন তাদের থেকে কিছু শিক্ষা পান, যার ফলে সারা জীবন প্রচণ্ড পরিশ্রম করতে থাকেন। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এই চলতে থাকে। একেই ইঁদুর দৌড় বলা হয়। এই র্যাট রেস থেকে বেরোবার একমাত্র উপায় হলো অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং। এই দুই বিষয়ে আপনার দক্ষতা সুনিশ্চিত করা। অবশ্য এই দুই বিষয়ে দক্ষতা অর্জন করা সবচেয়ে কঠিন কিনা তা তর্ক সাপেক্ষ। আমি এইটা দেখে বেশ অবাক হলাম যে এক সময় একজন প্রতিষ্ঠিত সিপিএ হিসাবে রবার্ট বি গেইট অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেন, অথচ সে একই বিষয় অত্যন্ত মজার এবং উত্তেজনাপূর্ণভাবে শেখাচ্ছিলেন। শেখানোর পদ্ধতিকে এমন মোড়ক পড়ানো হয়েছিল যে আমরা যখন মন দিয়ে ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম, এটা ভুলেই গিয়েছিলাম যে আমরা কিছু শিখছি, খেলছি না। খুব তাড়াতাড়ি একটা শিক্ষামূলক পরীক্ষা এক আনন্দ সন্ধ্যায় রূপান্তরিত হলো। আমার মেয়ে আমার সঙ্গে এমন সব বিষয়ে কথা বলতে লাগলো যা আমরা আগে কোনোদিনও আলোচনা করিনি। যে খেলা খেলতে একটা আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের প্রয়োজন হয়, একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে সেই খেলা আমার কাছে সহজ ছিল। তাই আমার মেয়েকে এবং আমার টেবিলের অন্যান্যদের যারা এই বিষয়ে কিছু বোঝে না তাদের সাহায্য করার মতো সময় আমার ছিল। সেদিন ইঁদুর দৌড় খেলার সময় সমস্ত দলগুলির মধ্যে আমিই প্রথম এবং একমাত্র লোক যে এই খেলার ধাঁধা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। আমি মাত্র ৫০ মিনিটের মধ্যেই বাইরে এসে গিয়েছিলাম, যদিও খেলাটা প্রায় ৩ ঘন্টা ধরে চলেছিল। আমার টেবিলে একজন ব্যাংকার, একজন ব্যবসায় মালিক এবং একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিংয়ে এত কম জ্ঞান আমায় বিচলিত করেছিল, কারণ এই বিষয়গুলি এদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম তাদের বাস্তব জীবনে নিজেদের অর্থনৈতিক ব্যাপার তারা কিভাবে পরিচালনা করে। আমার ১৯ বছরের মেয়ে কেন বুঝতে পারছে না বুঝতে পারি, কিন্তু এরা সবাই সাবালক, অন্ততপক্ষে আমার মেয়ের বয়সের দ্বিগুণ। এদের তো বোঝা উচিত। আমি র্যাট রেস থেকে বেরিয়ে আসার প্রায় ২ ঘন্টা যাবৎ দেখছিলাম কিভাবে আমার মেয়ে এসব সচ্ছল শিক্ষিত পূর্ণবয়স্কা তাদের ছক্কা ফেলছেন এবং মার্কার সরাচ্ছেন। তারা এত কিছু শিখছে বলে যদিও আমি খুশি হয়েছিলাম, কিন্তু বিচলিত হচ্ছিলাম এই দেখে যে সাধারণ অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং এর বুনিয়াদ সম্পর্কেও তারা কত কিছু জানে না। তাদের আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের সম্পর্ক বোঝাতে অসুবিধা হচ্ছিল। তারা যেভাবে সম্পত্তি কিনছিল এবং বিক্রি করছিল তাদের মনে রাখতে অসুবিধা হচ্ছিল যে প্রতিটি লেনদেন তাদের মাসিক ক্যাশ ফ্লোর উপর প্রভাব ফেলতে পারে। আমি ভাবছিলাম বাস্তব জীবনে কত কোটি লোক আছে যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছে, শুধু তারা কোনো
কোনোদিন এই বিষয়ে শিক্ষা পায়নি বলে? আমি মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস ওরা মজা পাচ্ছে আর এই জন্য খেলাটা উপভোগ করছে। প্রতিযোগিতা শেষ হবার পর রবার্ট আমাদের 15 মিনিট সময় দিয়েছিল নিজেদের মধ্যে ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করা আর সমালোচনা করার জন্য। আমাদের টেবিলে ব্যবসায় মালিক মোটেই খুশি নন, তার খেলাটা পছন্দ হয়নি। তিনি বলছিলেন, আমার এগুলো জানার কোনো দরকার নেই, আমি অ্যাটর্নি, ব্যাংকার এবং অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করি আমার এই বিষয়গুলো সামলানোর জন্য। রবার্ট এর উত্তরে বলেছিলেন, আপনি কি কোনোদিন লক্ষ্য করেছেন এমন অনেক অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার, অ্যাটর্নি, স্টক ব্রোকার আছে যারা ধনী নয়? তারা অনেক কিছু জানেন এবং বেশিরভাগই বুদ্ধিমান হন, তা সত্ত্বেও বেশিরভাগই ধনী হন না। ধনীরা যা জানেন তা আমাদের স্কুল ছাত্রদের শেখানো হয় না, আমরা এই সব লোকেদের কাছ থেকে পরামর্শ নিই। কিন্তু একদিন আপনি হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যেতে গিয়ে ট্রাফিকে আটকে গেলেন। আপনি কাজে যাবার জন্য বেরোবার প্রাণপণ চেষ্টা করছেন। হঠাৎ আপনি ডান দিকে তাকিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্ট্যান্টও সেই একই জ্যামে আটকে গেছেন। বাঁ দিকে তাকিয়ে আপনি ব্যাংকারকেও দেখতে পেলেন। সেই পরিস্থিতিটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কম্পিউটার প্রোগ্রামারও খেলার বিশেষ প্রভাবিত হননি। আমি এটা শেখার জন্য একটা সফটওয়্যার কিনতে পারি। ব্যাংকারকে অবশ্যই এটা নাড়া দিয়েছিল, আমি এটা স্কুলে পড়েছিলাম, অ্যাকাউন্টিং এর অংশটা, কিন্তু কখনোই জানতাম না কিভাবে এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। এখন আমি জেনেছি আমার নিজের র্যাট রেস থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কিন্তু আমার মেয়ের মন্তব্যই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছিল। ও বলেছিল, আমার খুব মজা লেগেছে শিখতে। আমি এই ব্যাপারে অনেক কিছু জানলাম, যে পয়সা কিভাবে সত্যি সত্যি কাজ করে, কিভাবে পয়সা বিনিয়োগ করতে হয়। তারপর সে আরও যোগ করেছিল, এখন আমি জানি এবারে আমার নিজের মনের মতো পেশা নির্বাচন করতে পারি। আমি কাজ করতে চাই, কিন্তু তা শুধুমাত্র কাজের নিরাপত্তা, সুবিধা অথবা আমি তার থেকে কত আয় করতে পারবো তার জন্য নয়। এই খেলার শিক্ষণীয় জিনিসগুলো আমি যদি শিখতে পারি, তাহলে আমি স্বাধীনভাবে আমার জন্য যা চাই তাই করতে পারবো বা পড়তে পারবো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিশেষ কর্মদক্ষতার চাহিদা আছে বলে নয়। যদি আমি এটা শিখতে পারি, আমার চাকরির সুনিশ্চয়তা বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমাদের খেলা শেষ হবার পর আমি রবার্টের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে পারিনি, কিন্তু প্রজেক্ট সম্বন্ধে আরও আলোচনা করার জন্য পরে দেখা করব বলে স্থির করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই খেলার মাধ্যমে সে অন্যদের অর্থনৈতিক ব্যাপারটা আলাদাভাবে বোঝাতে চেয়েছিল। আমি ওর পরিকল্পনা সম্বন্ধে জানার জন্য আরও আগ্রহী ছিলাম। পরের সপ্তাহেই আমার স্বামী এবং রবার্ট এবং তার স্ত্রীর সাথে এক নৈশভোজের সাক্ষাতের ব্যবস্থা করেছিলাম। যদিও এটা আমাদের প্রথম সামাজিক মেলামেশা, তবু আমাদের মনে হয়েছিল আমরা যেন একে অন্যকে বহু বছর ধরে চিনি। আমরা দেখলাম যে আমাদের অনেক কিছুই একরকম। আমরা খেলাধুলা, নাটক, রেস্তোরাঁ থেকে অর্থনৈতিক এবং সামাজিক বিষয় আগাগোড়া সবকিছু নিয়ে কথা বলেছিলাম। পরিবর্তনশীল জগৎ নিয়েও আমরা আলোচনা করেছিলাম। কিভাবে আমেরিকানদের অবসর গ্রহণের পর সামান্য অথবা কিছুই সঞ্চয় থাকে না, বেবি বুমারদের অবসর গ্রহণের সময় কি আমাদের সন্তানদের তার দাম দিতে হবে। আমরা ভাবছিলাম পেনশন পরিকল্পনার ওপর নির্ভর করে থাকা কতখানি ঝুঁকিপূর্ণ। সাধারণ লোক যদি তা উপলব্ধি করতে পারত। রবার্টের প্রাথমিক চিন্তার কারণ ছিল আমেরিকা এবং সারা পৃথিবীতে বিত্তবান এবং বিত্তহীন ব্যক্তির মধ্যে ক্রমবর্ধিত ব্যবধান। তিনি নিজের স্বশিক্ষিত এবং স্বপ্রতিষ্ঠিত এন্টারপ্রেনার। সমস্ত পৃথিবী ঘুরে রবার্ট বিনিয়োগ করেছিলেন এবং 47 বছর বয়সে অবসর গ্রহণে সক্ষম হয়েছিলেন। আমার সন্তানদের জন্য আমার যে উদ্বেগ ছিল, উনিও তাই নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাই উনি অবসর জীবন ছেড়ে এসে আবার কাজ শুরু করেছিলেন। উনি জানতেন পৃথিবী বদলে গেছে, কিন্তু শিক্ষার কোনো পরিবর্তন আসেনি। রবার্টের মতে, ছেলেমেয়েরা পুরনোপন্থী শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর কাটায় এবং এমন সব বিষয়ে শিক্ষা পায় যা কোনোদিনও কোথাও কাজে লাগাতে পারে না। নিজেদের তারা এমন এক পৃথিবীর জন্য তৈরি করছে যার আর কোনো অস্তিত্বই নেই। উনি মনে করতেন আজকের দিনে আপনার সন্তানদের জন্য ভয়ঙ্কর উপদেশ হওয়া উচিত, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটি নিশ্চিত নিরাপদ চাকরি খোঁজো। ওটা পুরনো ও বাজে উপদেশ হয়ে গেছে। যদি আপনি এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় কি হচ্ছে তা দেখতে পান, তাহলে আপনিও আমার মতো চিন্তিত হবেন। তিনি বিশ্বাস করতেন এটা বাজে উপদেশ, কারণ আপনি যদি সন্তানদের জন্য আর্থিকভাবে সুনিশ্চিত ভবিষ্যৎ চান, তারা পুরনো নিয়ম অনুযায়ী চলতে পারবে না। এটা খুবই ঝুঁকির কাজ হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, পুরনো নিয়ম বলতে আপনি কি বোঝাতে চাইছেন? জীবনের খেলায় আমার মতো লোকেরা আপনাদের থেকে আলাদা নিয়মাবলী মেনে চলে। তিনি বলেছিলেন, যখন একটা প্রতিষ্ঠান সংক্ষিপ্তকরণ ঘোষণা করে তখন কি হয়? লোক ছাঁটাই হয়। আমি বললাম, পরিবারগুলো আক্রান্ত হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানটির কি হয়? বিশেষ করে শেয়ার বাজারে যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়,
শেয়ারের দাম সাধারণত বেড়ে যায় যখন কোনো কোম্পানিকে ডাউন সাইজিং ঘোষণা করা হয়। আমি বললাম, যখন কোনো কোম্পানি লেবার কস্ট বা শ্রমিকের খরচ কমায়, সে স্বয়ংচালিত যন্ত্রের মাধ্যমে অথবা শুধুমাত্র মজুর শক্তির পুনর্বিন্যাসের মাধ্যমে, যেভাবেই হোক না কেন, বাজার সেটা পছন্দ করে। ঠিক তাই তিনি বলেছিলেন। আর যখন স্টকের দাম বেড়ে যায়, তখন আমার মতো লোকেরা, অর্থাৎ শেয়ার হোল্ডাররা, আরও ধনবান হয়। অন্য নিয়মাবলী বলতে আমি এটাই বুঝিয়েছি। এতে কর্মচারীরা হারে, মালিক ও বিনিয়োগকারীরা জেতে। রবার্ট শুধু মালিক এবং কর্মচারীর মধ্যকার তফাতই বোঝাচ্ছিলেন না, তিনি নিজের ভাগ্য নিজে পরিচালনা করা এবং অন্যের হাতে পরিচালনার ভার দিয়ে দেওয়ার তফাতও দেখাচ্ছিলেন। কিন্তু বেশিরভাগ লোকের পক্ষেই এই ব্যাপারটা বোঝা শক্ত। আমি বললাম, তারা শুধু ভাবে এটা ঠিক না। একজন শিশুকে সরলভাবে ভালো শিক্ষা পাও বলাটা বোকামি। এটা ধরে নেওয়াটাও বোকামি যে স্কুল শিক্ষা দেবে তা আপনার সন্তানদের গ্র্যাজুয়েশনের পরেও দুনিয়ার মুখোমুখি হবার জন্য তৈরি করবে। প্রতিটি শিশুর আরও শিক্ষার প্রয়োজন হয়, অন্য ধরনের শিক্ষার, আর তাদের নিয়মগুলি জানার দরকার। পয়সা কড়ির একটা নিয়ম আছে যা ধনীরা খেলে থাকে, এবং টাকা কড়ির আর এক ধরনের নিয়ম আছে যা বাকি 95% লোকে খেলে, এবং এই 95% লোক এই নিয়মগুলো শেখে তাদের বাড়িতে এবং স্কুলে। এই কারণেই আজকের দিনে একটা শিশুকে সরলভাবে বলা, ভালো করে পড়াশোনা করো এবং চাকরি খোঁজো, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকের দিনে একটা শিশুর আরও বাস্তবধর্মী শিক্ষার প্রয়োজন, এবং বর্তমান ব্যবস্থা তা দিতে অক্ষম। ক্লাসে কটা কম্পিউটার আছে অথবা স্কুলে কত অর্থ ব্যয় হচ্ছে, এসব আমি গ্রাহ্য করি না। শিক্ষা ব্যবস্থা যে বিষয় সম্বন্ধে নিজেই কিছু জানে না, তা শেখাবে কি করে? তাহলে কিভাবে বাবা মায়েরা তাদের সন্তানদের এমন কিছু শেখাবে যা স্কুলে শেখানো হয় না? আপনি কিভাবে একটা শিশুকে অ্যাকাউন্টিং শেখাবেন? তাদের একঘেয়ে লাগবে না? আর যেখানে আপনি নিজেই ঝুঁকি বিমুখ, আপনি কিভাবেই বা তাকে অর্থ বিনিয়োগ করা শেখাবেন? আমি ঠিক করেছিলাম, আমার ছেলে মেয়েদের জীবনে নিরাপদভাবে খেলার শিক্ষা দেওয়ার চেয়ে বুদ্ধি প্রয়োগ করে খেলার শিক্ষা দেওয়াটা সবচেয়ে ভালো। আমি রবার্টকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে কিভাবে আপনি একটা শিশুকে অর্থ সম্বন্ধে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করলাম সেসব শেখাবেন? কিভাবে বাবা মার কাছে সহজ করা যায় যখন তারা নিজেরাই বিষয়টা বোঝেন না? তিনি বলেছিলেন, আমি এই বিষয়ে একটা বই লিখছি। বইটা কোথায়? আমার কম্পিউটারে। বহু বছর ধরে ওখানে এলোমেলোভাবে আছে। আমি মাঝে মধ্যে তথ্য যোগ করি, কিন্তু সবকিছু একসাথে করার সুযোগ আর এখনো হয়নি। আমার অন্য বইটা বেস্ট সেলার হওয়ার পর আমি এটা লিখতে শুরু করি, কিন্তু আমার নতুন বইটা এখনো শেষ হয়নি, টুকরো টুকরো হয়ে রয়েছে। আর সত্যিই এটি খণ্ডে খণ্ডে ছিল। সমস্ত ছড়ানো তথ্যগুলি পড়ার পর আমি ঠিক করলাম, এমন কিছু বিশেষত্ব আছে যা বিশেষত এই পরিবর্তনের সময় সবার ভাগ করে নেওয়া জরুরি। আমি রবার্টের বইয়ের সহলেখিকা হতে রাজি হলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কতখানি অর্থ বিষয়ক শিক্ষা একটা শিশুর প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বললেন, তা নির্ভর করবে শিশুটির ওপর। তিনি অনেক কম বয়সে জানতেন যে তিনি ধনী হতে চান। তিনি যথেষ্ট ভাগ্যবান ছিলেন, কারণ একজন ধনী পিতৃপ্রতিম ব্যক্তির সান্নিধ্য তিনি পেয়েছিলেন। উনি তাকে পথ নির্দেশ করতে রাজি হয়েছিলেন। শিক্ষায় সফলতার ভিত্তিস্বরূপ রবার্ট বলেছিলেন, যেমন পুঁথিগত বিদ্যার দক্ষতা অপরিহার্য, তেমনি আর্থিক দক্ষতা, যোগাযোগ রক্ষা করার দক্ষতাও প্রয়োজন আছে। এরপর এলো রবার্টের দুই বাবার গল্প, একজন ধনী এবং একজন দরিদ্র, যা তার সারা জীবনের অর্জিত সমস্ত দক্ষতার ব্যাখ্যা দেয়। দুই বাবার বৈপরীত্য একটা গুরুত্বপূর্ণ চিত্র উপস্থাপিত করে। এই বইটিকে সমর্থন করা, সম্পাদনা করা এবং তথ্যাদি একত্রিত করার ভার আমি নিয়েছিলাম। অ্যাকাউন্ট্যান্টরা এই বই তাদের পাঠ্য বইয়ের জ্ঞান দূরে সরিয়ে রাখেন এবং খোলা মনে রবার্টের উপস্থাপিত তত্ত্ব গ্রহণ করেন। যদিও এর মধ্যেকার অনেকগুলো তথ্য সর্বজন গৃহীত অ্যাকাউন্টিংয়ের মূলনীতিগুলোর ভিত্তিকেই নাড়া দিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সঙ্গে প্রকৃত বিনিয়োগকারীরা কিভাবে তাদের বিনিয়োগের সিদ্ধান্তকে বিশ্লেষণ করে তার মর্ম উপলব্ধি করতেও সাহায্য করে। বাবা মা হিসেবে আমরা যখন সন্তানদের উপদেশ দিই, স্কুলে যাও, মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো চাকরি জোগাড় করো, আমরা বেশিরভাগ এটি একটি সংস্কারের থেকেই বলি। এটি বরাবর সঠিক কাজ ছিল। যখন আমার প্রথম রবার্টের সাথে দেখা হয়, ওর কল্পনা বা ধারণা আমাকে শুরুতে চমকে দিয়েছিল। দুজন বাবার সান্নিধ্যে প্রতিপালিত হওয়া তার দুটো আলাদা উদ্দেশ্যের জন্য সংগ্রাম করার শিক্ষা হয়েছিল। তার শিক্ষিত বাবা তাকে একটা প্রতিষ্ঠানের কাজ করতে উপদেশ দিতেন, তার ধনী বাবা তাকে উপদেশ দিতেন প্রতিষ্ঠানটির মালিক হতে।
জীবনে এই দুটো পথের জন্যই শিক্ষার প্রয়োজন, কিন্তু শিক্ষার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। ওর শিক্ষিত বাবা ওকে উৎসাহ দিতেন বুদ্ধিমান হওয়ার, আর ধনী বাবা রবার্টকে উৎসাহ দিতেন বুদ্ধিমান লোককে চাকরি দেওয়ার জন্য। হাওয়াই স্টেটের শিক্ষা বিভাগের সুপারিনটেন্ডেন্ট 16 বছর বয়স পর্যন্ত তুমি ভালো নম্বর না পেলে ভালো চাকরি পাবে না, এই সাবধানবাণী রবার্টের উপর সামান্যই প্রভাব ফেলতে পেয়েছিলেন। তিনি ইতোমধ্যে জেনে গিয়েছিলেন যে তার বৃত্তি হবে কোনো প্রতিষ্ঠানের মালিক হওয়া, প্রতিষ্ঠানের জন্য কাজ করা নয়। বস্তুত একজন বিজ্ঞ এবং দৃঢ়প্রতিজ্ঞ হাই স্কুলের পথ প্রদর্শক উপদেষ্টা না থাকলে রবার্ট হয়তো কলেজেই যেতেন না। একথা তিনি স্বীকার করেন। তিনি নিজের সম্পত্তি তৈরি করার জন্য উন্মুখ ছিলেন, কিন্তু শেষ অবধি তিনি বুঝতে পেরেছিলেন যে কলেজ শিক্ষাও তার পক্ষে লাভদায়ক হবে। সত্যি বলতে এই বইয়ের উদ্দেশ্য বোধহয় আজকালকার বেশিরভাগ বাবা মায়েদের পক্ষে একটু বেশি ধরাছোঁয়ার বাইরে এবং সম্পূর্ণ মৌলিক। কিন্তু বাবা মার সন্তানদের স্কুলে রাখতেই যথেষ্ট কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু এই পরিবর্তনশীল সময়ের আলোতে বাবা মা হিসেবে আমাদের প্রয়োজন নতুন আর সাহসী উদ্দেশ্যগুলোকে আরো খোলা মনে গ্রহণ করা। শিশুদের কর্মচারী হতে উৎসাহ দেওয়া, তাদের সারা জীবন ধরে ন্যায্যের বেশি কর দিতে উপদেশ দেওয়ার মতো। এতে অন্যের পেনশনের আশ্বাস থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর এটা সত্যি যে ট্যাক্সই হচ্ছে ব্যক্তিবিশেষের সবচেয়ে বড় খরচ। বস্তুত বেশিরভাগ পরিবার জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি অবধি গভর্নমেন্টের কাজ করে শুধু তাদের ট্যাক্স উপার্জন করার জন্য। তাই এখন নতুন মতবাদের প্রয়োজন। এই বই আমাদের তা দিচ্ছে। রবার্ট দাবি করে ধনীরা তাদের ছেলে মেয়েদের আলাদাভাবে শিক্ষা দেয়। তারা তাদের সন্তানদের বাড়িতে খাবার টেবিলে শিক্ষা দেয়। আপনি আপনার ছেলে মেয়েদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করতে চান এই মতবাদগুলো তার অনুরূপ নাও হতে পারে, কিন্তু এদিকে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাদের উপদেশ দেব, খুঁজতে থাকুন। একজন মা এবং সিপিএ হিসাবে আমার মতে শুধু ভালো নম্বর পাওয়া বা ভালো চাকরি খোঁজার বদ্ধমূল ধারণাটা এখন পুরনো হয়ে গেছে। আমার সন্তানদের আরো বাস্তবধর্মী উপদেশ দেওয়া প্রয়োজন। আমাদের প্রয়োজন নতুন মতামতের এবং আলাদা শিক্ষার। ভালো কর্মচারী হবার জন্য সংগ্রামের সঙ্গে আমাদের সন্তানদের নিজেদের টাকা বিনিয়োগ করে তার মালিক হবার জন্য সংগ্রাম করতে বলার পরামর্শটা খুব একটা মন্দ নয়। একজন মা হিসেবে আমার আশা এই বই অন্য বাবা মায়েদের সাহায্য করবে। জনসাধারণকে এই তথ্য দিয়ে রবার্ট আশা করছে, ইচ্ছে থাকলে যে কেউ সাফল্য পেতে পারে। আপনি যদি আজ একজন মালি বা পরিচালক হন, অথবা যদি বেকারও হন, নিজেকে শিক্ষিত করার ক্ষমতা আপনার আছে। যাদের আপনি ভালোবাসেন তাদেরও আপনি শেখাতে পারেন তারা কিভাবে নিজেদের আর্থিক বিষয়ে যত্নবান হতে পারেন। মনে রাখবেন, আর্থিক বুদ্ধি একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের আর্থিক সমস্যার সমাধান করি। আজকে আমাদের প্রযুক্তিবিদ্যায় যে বিশ্বব্যাপী বিরাট, অথবা বলা যায় বিগত দিনে যা মুখোমুখি হতে হয়েছে তার থেকেও কারোরই হাতে জাদুদণ্ড নেই। কিন্তু একটা বিষয় সুনিশ্চিত, যে পরিবর্তন আমাদের সামনে অপেক্ষা করছে তা আমাদের বর্তমান বাস্তবের বাইরে। ভবিষ্যতে কি আছে কে জানে, কিন্তু যাই হোক, আমাদের কাছে দুটো প্রাথমিক মনোনয়নের সুযোগ আছে, হয় সাবধানে খেলা অথবা বুদ্ধিমানের মতো খেলা। নিজেকে প্রস্তুত করা, শিক্ষিত করা, নিজের আর নিজের সন্তানদের আর্থিক বৃদ্ধি জাগিয়ে তোলা। লিখেছেন শ্যারন লেকটার।